ওকে, তাহলে মিরাজুল ইসলাম তোমার সাথে যেরকম কথা হচ্ছে রেকর্ড করতেছো? মিরাজুল ইসলাম, কিন্তু সব ভালো মাথা রেখা ফুই দেয় ভোগে দেয় এখানে সামনে সামনে আয় কি সবাই তোমরা একটু ই করে নাও, সাইলেন্ট করে নাও, সবাই মিউট হয়ে নাও, সবাইকে মিউট করে দাও। আচ্ছা, আজকে আমাদের লেকচার হচ্ছে কি লেকচার নাম্বার 4, যেটা আমরা পড়বো হচ্ছে লেকচার নাম্বার 4, প্রাসের গতিপথ নিয়ে আজকে আমরা পড়বো। যে একটা প্রাস স্টুডেন্টস সবাই সবাই নিজেরা মিউট হয়ে নাও, আশেপাশে তোমাদের অনেক নয়েজ শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা আজকে যেটা পড়বো প্রাসের গতিপথটা, এটা হচ্ছে একটা বস্তুকে যখন সেটা হচ্ছে গিয়ে ইউ বেগে থিটা কোণে যখন যাত্রা শুরু করলো, সে হচ্ছে গিয়ে পি বিন্দুতে গিয়ে তারপর এ হচ্ছে গিয়ে শীর্ষ বিন্দুতে পৌঁছায়, এরপর সে ভূমিতে বি বিন্দুতে চলে আসে। এখন কথা হচ্ছে গিয়ে এই যে তার ও বিন্দু থেকে ঘুরে আবার যে বি বিন্দুতে আসলো, এই সর্বোচ্চ যে বিন্দুটা এ বিন্দু, এই ভূমি থেকে সর্বোচ্চ বিন্দুর উচ্চতাটা হচ্ছে গিয়ে এইচ, এবং যে বিন্দু থেকে ছুঁড়ে মারলাম আর সম্পূর্ণ প্রাসটা ঘুরে আবার ভূমির যে বিন্দুতে আবার সে ব্যাক করলো, এই স্টার্টিং পয়েন্ট আর ভূমিতে ফিরে আসার যে পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ক্যাপিটাল আর, বা এটাকে বলা হয়ে থাকে আনুভূমিক পাল্লা বা রেঞ্জ বলা হয়ে থাকে। মানে আনুভূমিক পাল্লাটা হচ্ছে কি আনুভূমিক বরাবর একটা প্রাস সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে কি আনুভূমিক পাল্লা, এবং ভূমি থেকে সে সর্বোচ্চ যতটুকু উচ্চতায় উঠবে বা এই যে শীর্ষ বিন্দুতে, সেই শীর্ষ বিন্দুতে সেটা হচ্ছে গিয়ে কত উচ্চতাটা, সেটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল এইচ বা সর্বোচ্চ উচ্চতা আমরা বলে থাকি। ওকে, আচ্ছা, তোমাদের কি শুনতে কোনো সমস্যা হচ্ছে? থাকলে একটু বইলো। না শুনতে পাচ্ছ? ওকে, থ্যাংক ইউ। তো আমরা খেয়াল করে দেখো, সে যখনই ও বিন্দু থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে, তার কিন্তু বেগের আমরা পড়ে আসি দুইটা উপাংশ। বেগের যে দুইটি উপাংশ আমরা যে পড়ে আসি, একটা হচ্ছে গিয়ে ধরো ইউ এক্স, আরেকটা হচ্ছে তোমার ইউ ওয়াই। তারপর আমরা দেখেছি কি ভি এক্স, আবার কি ভি ওয়াই। যতই সে মনে করো এ বিন্দু থেকে, যতই সে ও থেকে এ বিন্দুতে যেতে থাকবে, তার এই ভি ওয়াই এর মান আস্তে আস্তে শূন্য হতে থাকবে, শূন্যর দিকে যেতে থাকবে। ভি ওয়াই এর মান আস্তে আস্তে শূন্য হতে থাকবে, এবং এ বিন্দুতে গিয়ে উলম্ব অক্ষ বরাবর বেগের মান এই ভি ওয়াই ও শূন্য হয়ে যাবে, ইউ ওয়াই এটাও শূন্য হতে থাকবে। শূন্য হতে হতে এ বিন্দুতে গিয়ে বেগের আনুভূমিক উলম্ব উপাংশগুলো শূন্য হয়ে যায়। শূন্য হয়ে যাওয়ার কারণে যেটা হয়, এই বস্তুটা আর উপরের দিকে উঠতে পারে না। উঠতে না পারার কারণে কি হয়, সে আবার নিচের দিকে নামতে শুরু করে, এ থেকে বি বিন্দুতে আসতে শুরু করে। ও যখন আবার এ থেকে বি বিন্দুতে আসতে শুরু করে, ইউ এক্স তো অলওয়েজ থাকবে, কিন্তু এ থেকে বি এর দিকে আসার সময় অবশ্যই ভি ওয়াই ও থাকবে, আবার হচ্ছে গিয়ে ইউ ওয়াই এটাও থাকবে। তবে তাদের ডিরেকশন কোন দিকে হবে? নিচের দিকে হবে বা নিম্নমুখী হবে। এরকম আমরা একটা ম্যাথ তোমাদেরকে দিয়েছিলাম যে আহ, যদি অপর পাশে শীর্ষবিন্দুর ডান পাশে কোনো একটা বিন্দু থাকে, সেই বিন্দুতে বেগের মানটা কিরকম, ক্যালকুলেশন করে দেখেছো এই মানটা আসে নেগেটিভ আসে, এবং নেগেটিভ থেকে আমরা বুঝতে পেরেছি যে এই মানটা মানে বস্তুটা নিচের থেকে নামতে শুরু করেছে। এখন আমরা দেখতে চাই যে এই যে বস্তুটাকে আমি ও বিন্দু থেকে ছুঁড়ে মারলাম, শীর্ষবিন্দু এ হয়ে আবার বি বিন্দুতে ব্যাক করলো, এই সময় আনুভূমিক বরাবর বা উলম্ব বরাবর গতির সমীকরণগুলো কিরকম হয়ে যায়। আমরা যদি আনুভূমিক বরাবর দেখি, তোমরা দেখতে পাচ্ছ আনুভূমিক বরাবর, তাহলে ভি এক্সটা কত হবে? ইউ এক্স প্লাস কত জি এক্স, কিন্তু জি এক্সটা কত হয়ে যাবে? শূন্য হয়ে যায়। এই কারণে ভি এক্সটা কত হবে? ইউ এক্স এর বদলে আমরা লিখতে পারি ইউ কস থিটা, আমি যত কোণে ছুঁড়ে মেরেছি, কারণ এটা হচ্ছে আনুভূমিক উপাংশ। আর এক্স ইকুয়ালস টু কত হবে? এক্স ইকুয়ালস টু হবে ইউ এক্স টি প্লাস হাফ জি এক্স টি স্কয়ার, কিন্তু জি এক্স পার্টটা শূন্য হয়ে যাবে, বাকি থাকবে শুধু এইটুকু। তাহলে ইউ এক্স এর বদলে আমরা লিখতে পারি ইউ কস থিটা, আর টি এর বদলে টি। এটাই হচ্ছে কি আমাদের বাকিটা এক্স এর সমীকরণ, আর হচ্ছে শেষ বেগের সমীকরণ। তো শেষ বেগের সমীকরণটা হচ্ছে 1 নং সমীকরণ, আর আনুভূমিক বরাবর
দূরত্ব যে এক্স মান হচ্ছে এই যে মনে করে একটা বিন্দু পি বিন্দুতে আছে, তো পি বিন্দুতে ও থেকে এই যে দূরত্ব এক্স সেটা আমরা এভাবে লিখতে পারলাম। সিমিলারলি আমরা যদি উলম্ব বরাবর গতির সমীকরণ করে লিখতে চাই, সেক্ষেত্রে একইভাবে হবে vy ইকুয়ালস টু uy মাইনাস gt। ওকে, uy এর বদলে এখানে লেখা আছে u sin থিটা, আর gy টা যেহেতু আমার অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করছে বা অভিকর্ষ বলের বিপরীতে কাজ করছি, এই কারণে gy এর বদলে মাইনাস জি আসছে। এখন আবার আমরা v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2gh লিখতে পারি। সিমিলারলি এখানে 2gh না লিখে আমরা এখানে লিখলাম y, কারণ p বিন্দুতে সে y পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। আর যদি আমরা দূরত্বের সমীকরণ লিখে উলম্ব বরাবর, তাহলে y ইকুয়ালস টু uyt মাইনাস হাফ gt স্কয়ার। ওকে, এইভাবে লিখলাম, আমরা 5টা সমীকরণ হয়ে গেল। এখন আমি দেখতে চাই যে সর্বোচ্চ উচ্চতা, মনে করো ও থেকে এ বিন্দুতে যেতে তার মনে করো t1 সময় লাগে। এখন আমাদের কাজ হচ্ছে কি এই t1 এর মান হিসাব করা। সর্বাধিক উচ্চতায় আমরা আগেই বলেছি যে সর্বাধিক উচ্চতায় যখন একটা প্রাস যাবে তখন তার বেগের উলম্ব উপাংশ শূন্য হয়ে যাবে। তো উলম্ব উপাংশ সমীকরণটা আছে 3 নাম্বার এবং 4 নাম্বারে, কিন্তু আমি 4 নাম্বার দিকে খেয়াল করি এখানে টাইম ফাংশন বলে কিছু নাই, 3 নং সমীকরণে টাইম আছে। তো আমি যদি মনে করি ও বিন্দু থেকে এ বিন্দুতে যেতে তার t1 সময় লাগে, তাহলে এই 3 নং সমীকরণ থেকে আমি দেখতে পাচ্ছি, দেখো এই t এর বদলে আমি এখানে t1 বসিয়েছি, আর vy টা শূন্য হয়ে যাবে, এখানে এখানে শূন্য আর এখানে u sin থিটা। এটাকে অ্যারেঞ্জ করে আমরা পেলাম সর্বাধিক উচ্চতায় ওঠার সময় t1 টা হচ্ছে u sin থিটা বাই g আসে। ওকে, আবার সর্বাধিক উচ্চতাকে এই প্রশ্নটা যদি করতে চাই h, একইভাবে এই a বিন্দুতে আনুভূমিক উলম্ব উপাংশ বেগে শূন্য হয়ে যাবে। তাহলে এই 4 নম্বর সমীকরণ যদি খেয়াল করি, তাহলে v স্কয়ার এর বদলে আমি 0 লিখতে পারি, এখানে 0 স্কয়ার, আর এখানে u স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2g, y এর বদলে h লিখতে পারি। ওকে, তোমরা সবাই মিউট হয়ে নাও, নিজেরা মিউট তা হয়ে আমরা নাও। তো মিউটই আছি। কেউ একজন কথা মানে কেউ একজনের থেকে সাউন্ড এরকম আসতেছে, সেটা কে? তার তো পরিচয় দিতে হবে। আহিম, মুনতাসির, ভুইয়া এরা আছে বা কারা আছে তারা একটু মিউট হয়ে নাও। ওকে, তো এখানে সর্বাধিক উচ্চতা h হচ্ছে কি u স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইড বাই 2g। তো আমরা দেখতে পেলাম যে সর্বাধিক উচ্চতা উঠতে যে সময়, সেই সমীকরণটা আমরা চলে আসলো এবং সর্বাধিক যে উচ্চতা সেটা আমরা দেখতে পেলাম। সর্বাধিক উচ্চতা t1 হচ্ছে কি u sin থিটা বাই g, আর সর্বাধিক উচ্চতা হচ্ছে কি u স্কয়ার sin স্কয়ার থিটা বাই g। এখন আমরা ক্যালকুলেশন করতে হচ্ছে বিচরণকাল। বিচরণকাল মানে কি, যে বিন্দু থেকে শুরু করে জার্নি স্টার্ট করছে আর যে বিন্দুতে এসে জার্নি শেষ করেছে, এই ও থেকে ঘুরে বি বিন্দুতে আসতে কি সময় লাগে। আমরা ধরে নিলাম ও থেকে বি বিন্দুতে আসতে তার ক্যাপিটাল টি যদি সময় লাগে, তাহলে বলো দেখি যে এই যে ও থেকে যে বি বিন্দুতে আসলো উলম্ব বরাবর, তার কিন্তু কোনো সরণ হয় নাই, তার যতটুকু সরণ হয়েছে আনুভূমিক বরাবর হয়েছে। দেখো সে ও বিন্দুতে ছিল, এখন আছে বি বিন্দুতে, এক্স এক্সিস এর উপরেও সে ট্রাভেল করে নাই, নিচেও সে ট্রাভেল করে নাই। জার্নি শুরু ওতে, জার্নি শেষ বিতে, সে কোথাও ট্রাভেল ওয়াই অক্ষ বরাবর কোনো সরণ হয় নাই। তাহলে ওয়াই অক্ষ বরাবর আমি কি লিখতে পারি, সরণ শূন্য লিখতে পারি। তাহলে যদি আমি 5 নম্বর সমীকরণটা চয়েস করি, 5 নম্বর সমীকরণ চয়েস করলে ওয়াই এর মান কত আসছে, শূন্য আসছে। সেই 5 নম্বর সমীকরণ আমি এখানে ওয়াই এর বদলে 0 বসাইছি। দেখো এখানে ওয়াই এর বদলে এখানে 0, ইউ sin থিটা মাইনাস হাফ gt স্কয়ার। তারপর এটাকে সমাধান করে t ইকুয়াল টু কত আসে, ইউ sin থিটা বাই জি আসে। তার মানে ও থেকে এ বিন্দুতে যেতে তার সময় লাগে, মানে সর্বাধিক উচ্চতার সময় ইউ sin থিটা বাই জি, আর উপর থেকে ঘুরে আবার বি বিন্দুতে আসতে সময় লাগে কত, 2u sin থিটা বাই জি। এখন যদি বলে এ থেকে বি তে আসতে কত সময় লাগে, ওকে, যদি বলা হয় এ থেকে বি তে আসতে কি সময় লাগে, চিত্র অনুসারে এ থেকে বি তে আসতে কি সময় লাগে, যদি এ থেকে বি তে আসতে সময় কি যাবে t2 সময় লাগে, তাহলে ক্যাপিটাল টিটা এই t2 টা কত হবে, t2 টা হবে ক্যাপিটাল টি মাইনাস t1, এরকম হবে। ওকে, তাহলে ক্যাপিটাল টি কত, 2u sin থিটা বাই জি, আর এখানে ইউ t1 হচ্ছে u sin থিটা বাই জি। এটাকে যখন আমরা লসাগু করে কাজ করব তখন এটা আসবে u sin থিটা বাই জি। মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে, সর্বোচ্চ বিন্দু থেকে আবার বি বিন্দুতে আসতে একই সময় লাগে, সেটা আমরা ম্যাথমেটিক্স করে দেখতে পেলাম। এবার আমরা আসি আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা কত, আর বা এক্স অক্ষ বরাবর ও কতটুকু সরণ হয়েছে। আমরা এক্স অক্ষ বরাবর সরণ কোনটুকু দেখেছি, এই যে এক্স ইকুয়াল টু কত, ইউ cos থিটা ইনটু টি।
কিন্তু এখানে টিটা হচ্ছে কি কোন সময় বসাইতে হবে, এই যে ও থেকে সে যেহেতু বি তে আসতে বিচরণকালের সময়টা বসাইতে হবে। তাহলে যদি আমি বিচরণকালে x ইকুয়ালস টু ইউ cos থিটা টি এখানে লিখি, যে x ইকুয়ালস টু ইউ cos থিটা টি এখানে দেখতে পাচ্ছ। তো x এর বদলে যদি আমি r লিখে ফেলি তাহলে u এর বদলে ইউ cos থিটার বদলে cos থিটা থাকবে, আর এখানে টি এর বদলে বসে যাবে ক্যাপিটাল টি। কারণ আমার এই ও থেকে ঘুরে আবার বিবিতে আসতে ক্যাপিটাল টি সময় লাগে, মানে বিচরণকালের সময় লাগে। আবার খেয়াল করে দেখো ক্যাপিটাল টি আমরা একটু আগে যেটা পেয়েছি 2u sin থিটা বাই জি, তাহলে এখানে লিখতে পারি u cos থিটা, আর ক্যাপিটাল টি এর বদলে আমি লিখতে পারি 2u sin থিটা ডিভাইডেড বাই জি। এটা কিন্তু আমি অ্যারেঞ্জ করে লিখি তাহলে এটা এরকম দাঁড়াবে u স্কয়ার 2 sin থিটা ইনটু cos থিটা। ওকে, এখন এই যে 2 sin থিটা cos থিটা এটা হচ্ছে একটা ত্রিকোণমিতি, তোমরা যখন পড়বা ম্যাথমেটিক্সে তখন ত্রিকোণমিতিতে এরকম একটা সূত্র পাবে 2 sin থিটা বাই cos থিটা, এটাকে লেখা যাবে sin 2 থিটা, এটাকে এইভাবে লেখা যাবে, এই পুরো বক্সটাকে sin 2 থিটা লেখা sin যাবে। 2 ওকে, তাহলে এটাকে যদি আমি লিখতে পারি আর এটা হবে ইউ স্কয়ার sin 2 থিটা বাই জি, এটা হচ্ছে আনুভূমিক পাল্লা। তাহলে একটা বস্তুকে আমি যখন ছুঁড়ে মারবো, মনে করো একটা বস্তুকে আমি ছুঁড়ে মারলাম, সে যে ও থেকে ঘুরে যে বি বিন্দুতে আসলো, সর্বাধিক সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, মানে আনুভূমিক পাল্লা কত, সেই আনুভূমিক পাল্লাটা আর আমরা হিসাব করতে পারবো কি শুধু জানতে পারলে, তার যদি ইউ জানতে পারি এবং কত কোণে ছুঁড়ে মারছে সেটা যদি আমি জানতে পারি, তাহলে কত হবে আমি আনুভূমিক পাল্লাটা জানতে পারবো। বুঝতে পারছি? ওকে, এবার খেয়াল করে দেখো, আমরা দেখতে চাই যে কত কোণে ছুট, আমি ইউ এর মান যা আছে সেটাই রাখবো, এটাকে আমি চেঞ্জ করব না। থিটার মান তো আমি চেঞ্জ করতে পারি, কখনো আমি 40 ডিগ্রি, কখনো 70 ডিগ্রি, কখনো 20 ডিগ্রি কোণে থিটা ছুঁড়ে মারতে পারি, কখনো এটা ঘুরে এখানে পড়বে, কখনো এটা ঘুরে এইখানে পড়বে, কখনো এটা ঘুরে এদিকে পড়বে, কখনো বা ঘুরে আরো দূরে পড়বে। এখন কথা হচ্ছে আমি ইউ এর মান ফিক্সড রেখে থিটার মান কত পরিবর্তন করলে বা কিরকম করলে এটা সর্বোচ্চ দূরে গিয়ে পড়বে এটা জানতে চাই। তো খেয়াল করে দেখো, আর তখনই হবে ম্যাক্সিমাম হবে, আর এর মান তখনই ম্যাক্সিমাম হবে যখন ইউটা তো ফিক্সড, জি এর মানও পরিবর্তন আমরা করতে পারবো না, যদি আমরা এটার মান ম্যাক্সিমাম হয়, সাইন টু থিটার মান যখন ম্যাক্সিমাম হবে তখন আর এর মানও কি হবে, ম্যাক্সিমাম হবে। এবং সাইন টু থিটা এটার ম্যাক্সিমাম মান কত বলো দেখি, এটার ম্যাক্সিমাম মান হচ্ছে কি 1। ওকে, সাইন টুটা ম্যাক্সিমাম মান হচ্ছে কি 1, তাহলে আমি যদি সাইন টু থিটার বদলে 1 এর বদলে আমরা জানি সাইন 90 ডিগ্রি হয়, উভয় পক্ষ থেকে সাইন সাইন ক্যান্সেল হয়ে গেলে 2 থিটা সমান সমান কত হবে, 90 ডিগ্রি। সুতরাং থিটা সমান সমান কত হবে, 45 ডিগ্রি। তার মানে আমি যে বেগেই ছুঁড়ে মারি না কেন, কোন একটা বস্তুকে যদি 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারি তাহলে সেটা সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে। ওকে, সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে, মনে থাকবে? তো এরকম এমসিকিউ তে আসে, একটা প্রাসকে সর্বোচ্চ কত কোণে ছুঁড়ে মারলে, আদিবেগকে ঠিক রেখে কত কোণে ছুঁড়ে মারলে এই প্রাসটা সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম হবে, সেটা হচ্ছে 45 ডিগ্রি। ওকে, আর আনুভূমিক বরাবর কোন দূরত্ব অতিক্রম করবে না কত কোণে ছুঁড়ে মারলে, খেয়াল করে দেখো, আমরা যখন একইভাবে আবার সূত্রটা লিখবো আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি, এটা যদি লিখি, ওকে, তো আর এর মান, আর কখন মিনিমাম হবে, আর কখন মিনিমাম হবে যখন সাইন টু থিটা কি হবে, মিনিমাম হবে। সাইন টু থিটা মিনিমাম হবে, সাইন টু থিটা তখনই মিনিমাম হবে যখন এটা মান 0 হবে। আর শূন্যর বদলে কি লিখতে পারি, সাইন 0 ডিগ্রি লিখতে পারি, অথবা সাইন কত লিখতে পারি, 180 ডিগ্রি লিখতে পারি। ওকে, তো 0 লিখলে তো আমাদের ক্যালকুলেশনে কোনো কিছুই আসলো না, তাহলে আহ আমরা কি লিখতে পারি, সাইন 180 কে যদি চয়েস করি তাহলে টু থিটা হবে কত, 180 ডিগ্রি, তাহলে থিটা কত হবে, 90 ডিগ্রি। তার মানে আমি যদি 90 ডিগ্রি কোণে ছুঁড়ে মারি তাহলে পাঁচটা আনুভূমিক বরাবর অতিক্রম করবে না। কিভাবে, ঢাকা তো যেমন একটা সঙ্গী বস্তু যেমন থিটাকে তুমি যদি একেবারে সোজাসুজি উপরের দিকে ছুঁড়ে মারো একটা বস্তুকে, সে ঘুরে গিয়ে কিন্তু আবার এখানেই পড়বে, সে কিন্তু ডানেও যাবে না বামেও যাবে না। তো এটা হচ্ছে কি কত ডিগ্রি কোণে ছুঁড়ে মারছো, 90 ডিগ্রি কোণে। বুঝা গেছে? ওকে, এই হচ্ছে কি আমাদের আনুভূমিক পাল্লার সর্বোচ্চ মান, এবং আমরা আনুভূমিক পাল্লাটা কিরকম হবে সেটা আমরা দেখতে পেলাম। ওকে, এখানে দেখা আছে যে 45 ডিগ্রি কোণ করে নিক্ষেপ করলে আনুভূমিক পাল্লাটা হবে সর্বোচ্চ। এবার বলো তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এই পর্যন্ত?
না না কে কথা বলে? কারো কোনো কনফিউশন আছে এখানে? তোমরা সবাই অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দাও। যারা অ্যাটেন্ডেন্স দাও তারা স্যার হ্যালো স্যার অ্যাটেন্ডেন্সটা স্যার আপনার যাবে না স্যার। হ্যাঁ স্যার এই অ্যাটেন্ডেন্স সিস্টেমে একটু সমস্যা হচ্ছে স্যার, এই মিরাজুলকে হোস্ট দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ না মিরাজুলকে না আমি ও স্যারের সাথে কথা হয়েছে ওরে হোস্ট রাখছে। চল শোনো আমি কথা বলি, মিরাজুলকে হোস্ট তুমি একটু মিউট। অ্যাটেন্ডেন্স হচ্ছে গিয়ে যেভাবে নরমালি দিয়েছো সেভাবেই দিবে, শুধুমাত্র এখন হচ্ছে কি 10:23 10:23 থেকে 10:25 মধ্যে সবাই অ্যাটেন্ডেন্স দিবে। ওকে, এই সময়ের মধ্যে যেভাবে দিয়েছো স্যার চ্যাট বক্সে দিব অ্যাটেন্ডেন্স। হ্যাঁ হ্যাঁ চ্যাট বক্সে দিব। আর মিরাজুল হচ্ছে গিয়ে যেখান থেকে নয়েজ আসে তাকে মিউট করে দিও। এটা বলো তোমার কোনো কনফিউশন আছে কিনা এটুকুর মধ্যে? স্যার যখন স্যার হ্যাঁ বলো। যখন স্যার উলম্ব দূরত্ব 0 হবে তখন তো স্যার 0 ডিগ্রি কোণে মারতে হবে, তাই না? যখন উলম্ব দূরত্ব 0 হবে না, উলম্ব দূরত্ব মানে না, উলম্ব না, আনুভূমিক বরাবর। তুমি যদি চাও যে প্রাসটা ডানেও যাবে না বামেও যাবে না, তাহলে তোমাকে কি করতে হবে? একেবারে সোজাসুজি করতে হবে, 90 ডিগ্রি করে নিক্ষেপ করতে হবে। তাহলে কি হবে? প্রাসটা একটা বিন্দুটা সোজা যাবে, গিয়ে এইখানে গিয়ে পরে এখানে ব্যাক করবে। বুঝতে পেরেছো? আর তুমি যদি একটা যে কোনো অ্যাঙ্গেল ছুড়ে মারো, তাহলে তুমি যে অ্যাঙ্গেলে ছুড়ে মারো তাহলে এখানে আসবে, 90 এর বেশি ছুড়ে মানে সে এই পাশে যাবে। স্যার ওকে চ্যাট হ্যাঁ বলো। বক্সে স্যার অনলি মিরাজুল ইসলাম আলিফকে প্রাইভেটলি মেসেজ দেওয়ার অপশন আছে, অন্য কোনো অপশন নেই, ওখানে এই রোলটা দিয়ে দেব। না না আচ্ছা যাও, হ্যাঁ যেভাবে এফডি অন দিলেও হবে। অনলি মিরাজুল ইসলাম আলিফের কাছে প্রাইভেটলি মেসেজ যাবে স্যার। প্রাইভেটলি গেলে তো স্যার সমস্যা, জি স্যার, এভরিওয়ান এর অপশনটা অন করতে ভালো হতো। এভরিওয়ান করে নাই স্যার। প্রাইভেটলি গেলেও সমস্যা নাই, কোনো সমস্যা নাই, পাঠাও, কিছু হবে না, আমি পাবো, সমস্যা নেই। স্যার আমার রোলটা স্যার পাঠানো হচ্ছে চ্যাট বক্সে পাঠাইলে হচ্ছে না। পাঠানো যাচ্ছে না? জি স্যার। কি যাচ্ছে নাকি যাচ্ছে না? শুধু মিরাজুল আচ্ছা ইসলাম তোমাদের সবাইটাই তো আসছে স্যার, সবাইটাই তো আসতেছে স্যার আমার কাছে। তোমাদের রোল নাম্বার শুরু হয়েছে কত থেকে সেটা বলো দেখি। সবার ফার্স্ট 23 থেকে স্যার। 23 থেকে শেষ হয়েছে কত? স্যার সরি স্যার 19 মিনিট বলছিলাম স্যার 11 থেকে 1911 থেকে স্যার। 1911 থেকে শুরু হয়েছে আর শেষ হয়েছে কততে? মেবি 81 স্যার। 81। আচ্ছা ঠিক আছে। তো যেভাবে আমার সবার নাম আমার কাছে আছে, তোমরা হচ্ছে কি যেভাবে এসএমএস এতদিন পাঠিয়েছো সেভাবেই পাঠাও, জাস্ট পাঠিয়ে দাও। প্রাইভেটলি এভাবে আছে সেটা করা দরকার। ওকে ঠিক আছে, এটা আমরা দেখতে পেলাম। এখন কথা হচ্ছে যে আমি যদি কিছু একটা ম্যাথ তোমাদেরকে অ্যারেঞ্জ করে দেই, যেমন মনে করো একটা প্রাস আছে, সেটাকে হচ্ছে গিয়ে তোমার নিক্ষেপ করা হয়েছে। স্যার আমার রোলটা স্যার এখনো স্যার পাঠাইতে পারিনি। লেখা হচ্ছে স্যার এই মিটিং আমি চ্যাট করতে পারছি না, এটা লেখা হচ্ছে স্যার। নাম্বার কত? স্যার 1924। 1924 ঠিক আছে। একটা বস্তুকে আমি ধরো ইউভি ছুড়ে মারলাম, হচ্ছে গিয়ে মনে করো 20 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে মারলাম। রুলটা শুধু স্যার মেজর। আচ্ছা আমি রোল কল করতেছি, সবাই রোল স্যার আমি এখন ইয়ে করে দিছি স্যার, এখন সবাই দিতে পারবে স্যার। ঠিক আছে। এখানে হচ্ছে গিয়ে কি একটা কোশ্চেন আমি অ্যারেঞ্জ করতে প্রাইভেটলি আসতেছে স্যার এখন প্রাইভেটলি করা নাই স্যার, এখন পাবলিকলি করা। এখন সবারই দেওয়া যাচ্ছে। এই প্রাইভেটলি থাকলে দিলেই তো হয়। প্রাইভেট থাকুক বা যেভাবে থাকুক অ্যাটেন্ডেন্স যাবে, সমস্যা নাই। এখানে হচ্ছে গিয়ে কি একটা প্রাস আছে, সেটাকে 20 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি করে নিক্ষেপ করা হয়েছে। কোশ্চেনটা আমি আবার বলতেছি, একটা প্রাস আছে সেটাকে 20 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি করে নিক্ষেপ করা হলো। এখন যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে তার সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কি লাগবে, ওকে সর্বোচ্চ উচ্চতা মনে করো এই বিন্দু,
সর্বোচ্চ উচ্চতা উঠতে কি সময় লাগবে, এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করবো বলো দেখি। T1টা সর্বোচ্চ উচ্চতা যে সময় লাগবে সেটা হচ্ছে গিয়ে কত, ইউ সাইন থিটা বাই জি। এই সর্বোচ্চ উচ্চতা উঠতে যে সময় লাগবে। আর মনে করো তার সর্বোচ্চ উচ্চতাটা কত সেটা আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারবো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি। শুধুমাত্র আমি আদি বেগ এবং কোণের মানটা জানতে পারলে আমার কিন্তু বাকি হিসাব ইজিলি ক্যালকুলেট করতে পারবো। যদি বলা হয় সর্বোচ্চ আনুভূমিক তার আনুভূমিক পাল্লা কত, জাস্ট বললো আনুভূমিক পাল্লা কত, তা আমি নিতে হবে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ইউ এর বদলে আছে এখানে 20 স্কোয়ার, আর এখানে আমি লিখবো সাইন 2 ব্র্যাকেট দিয়ে আমরা অ্যাঙ্গেল 30 ডিগ্রি বদলে আপনার 30 ডিগ্রি লিখে ফেলবো। তারপর এখানে 9.8, তারপর যেটা আসবে সেটা হচ্ছে আমাদের আনুভূমিক পাল্লার হিসাব আসবে। ওকে, এইভাবে আমরা বাকি ক্যালকুলেশন করতে পারবো। আর যদি বলা হয় বিচরণ কাল কত, বিচরণ কালটা কিভাবে হবে, ক্যাপিটাল টি হবে 2u সাইন থিটা বাই জি। আমরা জাস্ট ইউ এর মানটা, আর দেখো ইউ এর মান আদি বেগ এবং থিটার মান সবই হচ্ছে আদি বেগ এবং থিটা, আদি বেগ এবং থিটা, আদি বেগ এবং থিটা, এইগুলা জানতে পারলে এগুলো আমরা কিন্তু ক্যালকুলেট করে। ওকে, আচ্ছা, এই হচ্ছে কি আমাদের আজকের প্রাসের সর্বোচ্চ উচ্চতায় কি সময় যেতে করতে কি সময় সেগুলো। এবার আমরা আসি যে বেগ আনুভূমিকভাবে নিক্ষিপ্ত গতিপথটা কিরকম হবে সেটা যদি আমরা ক্যালকুলেশন করতে চাই। আনুভূমিকভাবে নিক্ষিপ্ত গতিপথ কি, মনে করো একটা দেয়ালের একটা বস্তু আছে, একটা গোলাকার বস্তু আছে বা যে কোনো একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমি এদিক বরাবর একটা ধাক্কা দিলাম, এক্স অক্ষ বরাবর একটা ধাক্কা দিলাম, তাহলে হবে কি গোলাকার বস্তুটা এভাবে ঘুরে এসে এই বিন্দুতে এসে পড়বে এবং তাকে কত উচ্চতা থেকে ফেলে দিলাম, এইচ উঁচু থেকে ফেলে দিলাম, মানে জাস্ট একটা আঘাত করলাম, সে হচ্ছে আনুভূমিক বরাবর একটা ধাক্কা দিলাম, সে চলে আসলো। তাহলে একইভাবে কত হবে, ইউ কস থিটা টি বা ওয়াই এক্স হচ্ছে ওয়াই হচ্ছে কি আমাদের ইউ সাইন থিটা টি প্লাস হাফ জি টি স্কয়ার। বলো দেখে এখানে প্লাস কেন আসলো, ওয়াই এর মান নেগেটিভ স্যার, এটা নিচে থেকে নিক্ষিপ্ত হইতেছে এই কারণে। এখানে যেহেতু আমরা অভিকর্ষ বলের দিকেই কাজ করতেছে এই কারণে আমরা এখানে পজিটিভ সাইন ইউজ। ওয়াই এর জি হচ্ছে পজিটিভ, জি নিচের দিকে কাজ করতেছে, ওয়াই ও নিচের দিকে কাজ করতেছে, এই কারণে ওয়াই এর আগে পজিটিভ সাইন, জি এর আগেও পজিটিভ সাইন ইউজ করতে হবে। ওকে, কিন্তু খেয়াল করে দেখো আমি এটাকে আনুভূমিকের সাথে কত ডিগ্রি করে নিক্ষেপ করলাম, আনুভূমিকের সাথে 0 ডিগ্রি করে থ্রো করলাম। এখানে থিটা হচ্ছে কি কত, 0 ডিগ্রি। তাহলে যদি আমি এখানে থিটার বদলে 0 বসাই তাহলে এখানে কত হবে, cos 0 ডিগ্রি, cos 0 মানে কত আসে, 1 আসে, তাহলে আলটিমেটলি এখানে কত হবে, ইউটি হবে। আর যদি এখানে আমি সাইনের বদলে 0 বসাই তাহলে কত হবে, sin 0 মানে 0, 0 সাথে মাল্টিপ্লাই হয়ে পুরোটাই 0 হয়ে যাবে, বাকি থাকবে কত, হাফ জি টি স্কয়ার। তাহলে উপর থেকে যদি আমি জাস্ট একটা বস্তুকে আনুভূমিক বরাবর ধাক্কা দিয়ে ফেলে দেই তাহলে বস্তুটা এই ধরনের একটা সমীকরণ ফলো করে চলবে, x = ut আর y = হাফ জি টি স্কয়ার। এগুলাকে ফলো করে আমরা আমাদের ক্যালকুলেশন করে ফেলতে পারবো। তো আবার যদি জিজ্ঞেস করা হয় এই পি বিন্দুতে বেগের মান কত, পি বিন্দুতে দেখো বেগটা হচ্ছে কোন দিকে কাজ করতেছে, আনুভূমিক এই কোণে কাজ করতেছে, তো এই কোণটা হচ্ছে এক্স এর সাথে একটা কোণ উৎপন্ন করেছে এবং এই বরাবর কাজ করতেছে ভি এক্স, আর নিচের দিকে কাজ করতেছে আমাদের ভি ওয়াই কাজ করছে। তো আমি যদি ভি এক্স টা ক্যালকুলেশন করতে চাই তাহলে এখানে কত হবে, ইউ কস থিটা প্লাস জি এক্স টি, তাই না, এরকম হবে জি এক্স টি, কিন্তু জি এক্স টি কত হয়ে যাবে, জি এক্স টি হচ্ছে 0 হয়ে যাবে, বাকি থাকবে কত, ভি ওয়াই ইউ সাইন থিটা প্লাস জিটি। প্লাস কেন আসলো, কারণ অভিকর্ষ বলের দিকেই কাজ করতেছে। ওকে, এখানে তোমাদের একটা কনফিউশন হয় ম্যাথমেটিক্স করতে গিয়ে, সেটা আমি একটু বোঝানোর ট্রাই করি, খুব মনোযোগ দিয়ে একটু দেখো, কথা বলো না। একটা বস্তুকে খেয়াল করে দেখো, একটা বস্তুকে আমি ছুঁড়ে মারলাম, এই বস্তুটা ঘুরে আবার নিচে এভাবে এসে সে নিচে পড়তেছে, খেয়াল করে দেখো নিচে পড়তেছে। তাহলে দেখো বস্তুকে আমি যে ছুঁড়ে মারলাম, ইউ কোন দিকে কাজ করতেছে, উপরের দিকে, জি কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে,
বস্তুটা সরণ কোন দিকে হচ্ছে, এইখান থেকে সরণ হয়েছে এইদিকে, বস্তু সরণ হয়েছে কোন দিকে, নিচের দিকে, তাহলে আমি এইচ হচ্ছে কোন দিকে কাজ করছে, নিচের দিকে। তো তখন যদি আমি এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার সমীকরণ লিখি, তাহলে দেখো জি নিচের দিকে, এইচ নিচের দিকে, তুমি যদি এইচ এর আগে পজিটিভ সাইন দাও, জি এর আগে পজিটিভ সাইন দিবে, কিন্তু যেহেতু ইউ উপরের দিকে তাহলে ইউ এর আগে নেগেটিভ সাইন দিবে। অথবা তুমি যদি এইচ এর আগে নেগেটিভ সাইন দাও তাহলে এখানে জি এর আগেও নেগেটিভ সাইন দিতে হবে, তখন ইউ এর আগে পজিটিভ সাইন হবে। কারণ যেহেতু জি এবং এইচ একই দিকে কাজ করতেছে তাদের চিহ্ন একই একই রকম হবে। ইউ যেহেতু অপোজিট দিকে কাজ করতেছে তাদের চিহ্ন অপোজিট রকম হবে এই নিক্ষিপ্ত বস্তুর বেলা। কিন্তু তুমি যদি একটা বস্তুকে খেয়াল করে দেখো, এখানে মনে করো একটা বস্তু আছে, তুমি এখানে কেউ একজন মনে করো দাঁড়ানো আছে, তো ও হচ্ছে গিয়ে কি করলো, একটা বল হাতে নিয়ে, সে একটা বল হাতে নিয়ে বস্তুটাকে নিচে থ্রো করলো, নিচে নিক্ষেপ করলো। ওকে, তাহলে ইউ বেগে নিক্ষেপ করলো, ইউ কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে। এইচ কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে, কারণ সরণ হচ্ছে নিচের দিকে। জি কোন দিকে কাজ করতেছে, জিও নিচের দিকে কাজ করতেছে। সবাই একই চিহ্ন, সবাই একই চিহ্ন। তাহলে এখানে কি হবে, বস্তুটা সমীকরণ এইচ ইকুয়াল টু কত হবে, ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার, সবাই একই চিহ্ন তাই সবার আগেই প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন, মনে থাকবে। এবার মনে করো এখানে একটা বস্তু, এখানে একইভাবে যে এখানে লাইক এখানে একটা লোক দাঁড়ানো আছে, তার হাতে একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমি উপরে ছুঁড়ে মারলাম। হুম, ও বস্তুটাকে উপরে ছুড়লাম, সে হচ্ছে উপরের দিকে যাচ্ছে। তাহলে খেয়াল করে দেখো এখানে ইউ উপরের দিকে কাজ করতেছে, সরণ উপরে কাজ করতেছে, কিন্তু অভিকর্ষ ত্বরণ অলওয়েজ নিচের দিকে কাজ করে। তাহলে এখানে ইউ আর এইচ হচ্ছে একই দিকে সাইন, একই দিকে সাইন হওয়ার কারণে আমি যদি এইচ ইকুয়ালস টু ইউটি হাফ জি টি স্কয়ার লিখি, তাহলে এইচ উপরে ইউ উপরে, তাহলে এটাও পজিটিভ এটাও পজিটিভ, জি নেগেটিভ। বলো এই তিনটা কেস বুঝতে পারছো, পেরেছো? স্যার স্যার মাইনাস এই সেটটা আরেকবার বোঝা যাবেন স্যার, এই যে প্রথম মেটটা? হ্যাঁ অবশ্যই। তুমি হচ্ছে জি এই স্যার। চিত্রটা খেয়াল করে দেখো, আমি হচ্ছে বস্তুটাকে এদিকে থ্রো করলাম, এদিকে থ্রো করলাম, বস্তুটা ঘুরে আবার এখানে আসে। ফিজিক্স কি বলে, সে শুরু করেছে এখান থেকে, জার্নি করে আসছে এখানে, সরণ হচ্ছে কি নিচের দিকে সরণ হয়েছে না তার, জি স্যার। সরণ হয়েছে কোথা থেকে, নিচের দিকে। তো এইচ নিচের দিকে। হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে, আর অভিকর্ষ ত্বরণ তো অলওয়েজ নিচে কাজ করে, জি নিচের দিকে কাজ করতেছে। আর ইউ কোথায় কাজ করতেছে, উপরের দিকে কাজ করতেছে, কারণ তোমার অভিকর্ষ বলে বিপরীতে থ্রো করছো, তাই ইউ উপরের দিকে। তো তখন যদি তুমি সমীকরণ লিখো এইচ ইকুয়াল টু ইউটি হাফ জি টি স্কয়ার লিখো, তাহলে খেয়াল করে দেখো জি নিচের দিকে, এইচ নিচের দিকে, জি এবং এইচ হচ্ছে একই দিকে, একই দিকে, তাহলে এইচ এবং জি এর আগে চিহ্ন একই রকমই হবে। কিন্তু ইউ যেহেতু জি তাদের স্যার। বিপরীত, তাহলে ইউ এর সাথে এইচ এর অপোজিট চিহ্ন হবে। তখন তোমাকে কি করতে হবে, তুমি যদি এইচ পজিটিভ দাও জিও পজিটিভ দিতে হবে, ইউ নেগেটিভ দিতে হবে। আর যদি এইচ নেগেটিভ দাও তাহলে জিও নেগেটিভ দিতে হবে, ইউ পজিটিভ দিতে হবে। বুঝতে পেরেছো? মনে থাকবে? তো এইভাবে আমাদেরকে ঘটনা স্যার বুঝতে এইচ নেগেটিভ দিলে ওটা কি করে করব, মানে বুঝতে পারতেছি না স্যার। জি স্যার মনে। হ্যাঁ, এইচ নেগেটিভ দিলে তুমি এখন উভয় পক্ষকে নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি হবে, এইচ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস কত হবে, হাফ জিটি স্কয়ার হয়ে যাবে। ও জিটি স্কয়ার। তখন তুমি মান মানে স্যার বসে, এইচ এর মানটা নেগেটিভ আসতে পারে এটা? না না না, এইচ এর ও মানটা জি স্যার, জি নেগেটিভ, স্যার বুঝতে পারছি। এইচ এর মান তোমার ক্যালকুলেশন ও করতে এটা গিয়ে পজিটিভ। পজিটিভই আসবে, ঠিক আছে, ওটা নিয়ে তোমার কনফিউশন হওয়ার দরকার জি নেই। স্যার। বাট তুমি যখন ভ্যালু বসাবা জি স্যার। তখন তোমাকে খেয়াল রাখতে হবে জি আর এইচ তারা কোন দিকে, তারা কি জি একই স্যার। দিকে কাজ করছে নাকি তারা, তাদের কি ভিন্ন দিক, তো এগুলো বুঝে তোমাকে ক্যালকুলেশন সাজাইতে জি হবে। স্যার বুঝছি। এরকম আমরা একটা ম্যাথ এখানে অ্যারেঞ্জ থ্যাংক ইউ করেছি, স্যার। কারণ এই ধরনের ম্যাথই পরীক্ষাতে আসবে। ওকে, এখানে একটা ম্যাথ অ্যারেঞ্জ করেছি, ম্যাথটা হচ্ছে গিয়ে কোশ্চেনটা হচ্ছে এরকম যে, কোশ্চেনটা হচ্ছে এরকম যে 30 মিটার উপরে কোনো স্তম্ভ হতে এক প্রক্ষিপ্ত বস্তুকে 20 মিটার দ্রুতিতে আগ্নেয়ভূমির সাথে 30 ডিগ্রি কোণে উপরের দিকে নিক্ষেপ করা হলো, বস্তুটি ভীষণ কর্কট। মানে কি, ছাদে একটা বস্তু ছিল, মানে 30 মিটার উপরে একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর উপরে একটা বস্তু ছিল, এই বস্তুটাকে ইউ বেগে থিটা কোণে নিক্ষেপ করা হয়েছে। তাহলে দেখো বস্তুটা ঘুরে তো আমার মাটিতেই আসবে, তাহলে সরণ হয়েছে কি তার ডাউনওয়ার্ড ডিরেকশনে, তাই না, নিচের দিকে সরণ হয়েছে।
আর বস্তুটাকে তুমি ছুড়ে মেরেছো কি অভিকর্ষ বলের বিপরীত দিকে ছুড়ে মারছো। আর জি অভিকর্ষ ত্বরণ সবসময় নিচের দিকে কাজ করে। তাহলে দেখো ইউ এর মান 20 মিটার পার সেকেন্ড, এটা কোথায় কাজ করতেছে? উপরের দিকে। এইচ কোথায় কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে। আবার জি কোথায় কাজ করছে? 9.8 নিচের দিকে কাজ করতেছে। আর থিটা হচ্ছে কি 30 ডিগ্রি। এখানে খেয়াল করে দেখো ইউ উপরের দিকে, এইচ আর জি হচ্ছে তারা হচ্ছে গিয়ে কি একই দিকে কাজ করতেছে। এই কারণে আমি যখন সমীকরণটা লিখলাম এইচ এর আগে পজিটিভ সাইন, জি এর আগেও পজিটিভ সাইন, আর এখানে ইউ এর আগে নেগেটিভ সাইন ইউজ করেছি। ওকে, ইউ ওয়াই এর বদলে আমি লিখেছি ইউ সাইন থিটা, কারণ আমি যেহেতু উলম্ব অক্ষ নিয়ে কাজ করেছি তাই ইউ এর বদলে ইউ ওয়াই দিয়েছি। আর ইউ ওয়াইটা অলওয়েজ কত হবে? ইউ সাইন থিটাই হবে। তারপর আমরা ম্যাথমেটিক্স সমাধান করে এখানে আসছি 4.9 টি স্কয়ার মাইনাস 10 টি মাইনাস 30 স্কয়ার ইকুয়াল টু 0। এটাকে তোমরা ওই যে দ্বিঘাত সমীকরণের যে কাজ করেছি সেটাকে নিয়ে কাজ করবা। সেখানে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মানে b স্কয়ার প্লাস c ডিভাইড বাই 2 নিয়ে ক্যালকুলেশন করে আমরা t এর দুইটা মান পেয়েছি। একটা আছে 3.7, একটা হচ্ছে 1.7। তো 3 মাইনাস তো আমি কাউন্ট করতে পারবো না, তার মানে 3.7 নিয়ে আমাদের কাজ করতে হবে। অতএব বস্তুটা এই যে বিল্ডিং এর উপর থেকে বিল্ডিং এর নিচে ঘুরে আসতে, এতগুলো পথ ঘুরে আসতে তার সময় হলো 3.7 সেকেন্ড। বুঝতে পারছি? স্যার হ্যাঁ, স্যার এই ক্ষেত্রে যদি ভূমি হতে সর্বোচ্চ উচ্চতা জানতে চাইতো তাহলে কিভাবে হতো? তাহলে যেটা হইতো তুমি হচ্ছে গিয়ে তুমি কি করবে, সর্বোচ্চ উচ্চতা কোনটুকু, তুমি হচ্ছে গিয়ে এখান থেকে তুমি যদি মনে মনে একটা লাইন কল্পনা করো এইটুকু, তাহলে সর্বোচ্চ এটা হচ্ছে কি তুমি বের করবা প্রথমে, এইটুকটা বের করবা। এইটুকটা দেখতে কি প্রাসের গতিপথের মতো মনে হচ্ছে না এইটুকটা, তাই না? জি এখান থেকে তুমি এইচ বের করবা, এইচ এর সাথে তারপরে 30 যোগ করে দিবা। বুঝতে পারছো? এইচ কিভাবে বের করবা? স্যার এইচ এর সূত্রটা হচ্ছে গিয়ে তখন হবে কি, এইচ এর সূত্রটা তোমার একটু আগে পড়ে আসি। এইচ ইকুয়াল টু কত? ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইড বাই কত? 2g। ওকে, বুঝছো? কারো কোনো কনফিউশন থাকলে বলো, কারণ প্রাস থেকে স্যার অনেক আমার একটু ধরনের। একটু প্রশ্ন ছিল স্যার। বলো, বলো। স্যার আমি যদি এই তিনটা সূত্রকে একটা সূত্র হিসেবে ধরে, যেমন হচ্ছে ইউটি প্লাস হাফ হাফ জেড স্কয়ার এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জেড স্কয়ার ধরে আমি জাস্ট মানগুলোকে প্লাস মাইনাস ধরে মানে দিকগুলো যদি নির্ণয় করি তাহলে তো স্যার অঙ্ক করা যাবে তাই না স্যার? অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে। তুমি হচ্ছে কি মনে করো শুরুতেই লিখে ফেললা যে এইচ ইকুয়ালস টু, মনে করে লিখলা এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। তোমাকে জাস্ট খেয়াল রাখতে হবে কোনটা প্লাস কোনটা মাইনাস বসাবা, বা কোনটাতে এগুলো বসানোকে তোমাকে খেয়াল করতে হবে। সরণ আর অভিকর্ষ ত্বরণ বা আদিবেগ এরা কি একই মুখী কিনা। যেমন ধরো তুমি একটা বস্তুকে উপর থেকে নিচে নিক্ষেপ করলা, নিক্ষেপ করে দিলা, তাহলে কি হলো, ইউ তো কি নিচের দিকে কাজ করতেছে, জি অলওয়েজ নিচের দিকে কাজ করে, সরণ হচ্ছে কি নিচের দিকে, তাই না? এখানে হচ্ছে কি আমাদের এই জি আসার পরই হচ্ছে কি এই সমীকরণে একটু জি এর উপর ভিত্তি করে আমাদের বাকি কাজগুলো করে নিতে হবে। আমাদের সূত্র তো যেটা ছিল সেটাই আছে, ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। শুধুমাত্র আমাদের প্লাস মাইনাস সাইন গুলো বসাইতে হবে এই তিনটা ডিরেকশনের উপর বিবেচনা করে, ইউ এর ডিরেকশন, জি এর ডিরেকশন, এইচ এর ডিরেকশন বিবেচনা করে আমাদেরকে এই সমীকরণে প্লাস মাইনাস গুলো বসাইতে হবে। আর তুমি যখন থিটা করে নিক্ষেপ করবা তখন এইচ নিয়ে যখন কাজ করবা বা ওয়াই অক্ষ নিয়ে যখন কাজ করবা তখন এখানে ইউ সাইন থিটা ইউজ করতে হবে। আর তুমি যখন এক্স এইচ এর বদলে এক্স নিয়ে কাজ করবে তখন এটা ইউ এক্স কাজ করতে হবে। তখন কিন্তু আবার জি কাজ করবে না, এটা শূন্য হয়ে যাবে, তখন পুরোটাই শূন্য হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, এই হচ্ছে কি আমাদের কাজকর্ম। যেমন এই ম্যাথে যদি বলি, এই ম্যাথে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে সে বিল্ডিং থেকে আনুভূমিক বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, তাহলে সে কি এখান থেকে এতটুকু গিয়েছে না, এতটুকু, তাই না? তো তুমি যদি এতটুকু হিসাব করতে চাও, এটুকুকে তুমি যদি এক্স দিয়ে হিসাব করো বা এক্স দিয়ে ডিফাইন করো, তাহলে এক্স এর বদলে তুমি কত লিখবা? এক্স ইকুয়ালস টু লিখবা হচ্ছে ইউ এক্স টি, তারপর কত লিখবা প্লাস জি এক্স টি স্কয়ার। কিন্তু জি এক্স তো শূন্য হয়ে যাবে, এটার বদলে তো শূন্য লিখবা, তাহলে বাকি থাকবে কত? ইউ এক্স টি। ইউ এক্স এর বদলে কত লিখবা? ইউ কস থিটা ইনটু টি, এটা লিখবা না? থিটা কত, তুমি কত কোণে নিক্ষেপ করেছো? 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করেছো। কত বেগে? 20 বেগে। টাইম কত লাগছে? টাইমটা হচ্ছে এখান থেকে এখানে আসতে যে সময় লাগবে, সময়টা কত? 3.7।
টি এর বদলে 3.7 কাজ করতে হবে। তাহলে আমরা ওই বিল্ডিং থেকে কত দূরে গিয়ে পড়বে সেটা আমরা হিসাব করতে পারবো। বুঝতে পারছি? ক্লিয়ার? ইয়েস স্যার। শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ জি বলো। স্যার, সমস্যা নেই। ওকে। এই ধরনের কোশ্চেনগুলো বেসিক্যালি আসা হচ্ছে কি যুদ্ধক্ষেত্রে বা বিমান থেকে গোলা নিক্ষেপ করার কাজে এগুলো বেসিক্যালি আসে। এখন মনে করো, এখন আমি তোমাদেরকে একটা কোশ্চেন করি, খুব মনোযোগ দিয়ে শোনো। মনে করো এইখানে একটা বিমান আছে, আনুভূমিক থেকে 100 মিটার উপরে একটা বিমান আছে। হ্যাঁ, বিমান জাস্ট এখানে স্টপ আছে, বিমানটা এখানে চুপচাপ শূন্যে, মনে করো কোনো হেলিকপ্টার আছে, মনে করো হেলিকপ্টার এখানে শূন্য আছে। হেলিকপ্টার থেকে যদি ওই হেলিকপ্টার স্থির আছে, 100 মিটার উপরে একটা হেলিকপ্টার স্থির আছে। এখন যদি একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়, তাহলে বস্তুটা কি এই সোজা নিচে পড়বে, নাকি এইভাবে ঘুরে ডানে যাবে, নাকি সোজা আসবে? সোজা নিচে পড়বে স্যার। সোজা নিচে আসবে, সোজা ডানে নিচে। যাবে স্যার। ডানে যাবে? কেন ডানে যাবে? ডানে যাবে না, কারণ স্যার ওইদিকে একটা হেলিকপ্টার স্টপ আছে। না, আমি বলেছি চলমান থাকলে ডানে যেত। হ্যাঁ, হেলিকপ্টার স্টপ আছে, তাহলে সে নিচে যাবে। কিন্তু হেলিকপ্টার যদি মুভ করতে থাকে, ইউ বেগে সামনের দিকে যেতে থাকে, তখন যদি একটা বস্তু ছেড়ে দেয়, তাহলে এই বস্তুটাও ইউ বেগে গতিশীল হবে হেলিকপ্টারের মতো করে, জড়তার কারণে। তখন কি হবে, এই বস্তুটা তখন সামনে গিয়ে এই ডানে গিয়ে পড়বে। ক্লিয়ার? তো হেলিকপ্টার থেকে যখন কোনো বোমা বা গোলা বারুদ নিক্ষেপ করা হয় কোনো একটা লক্ষ্য বস্তুকে হিসেব করে, তখন হচ্ছে গিয়ে ওরাও আমাদের মতো এই সমীকরণগুলা জানা থাকে তাদের। তাদের হচ্ছে সফটওয়্যার এভাবে সফটওয়্যারকে এই সমীকরণগুলা দেয়া থাকে। তখন সফটওয়্যারে তারা শুধু হেলিকপ্টারের তারা শুধু দেখে যে আমি হেলিকপ্টার এখানে আছি, এই বিন্দুতে আছি, আর লক্ষ্যবস্তুটা আমার থেকে কত দূরে আছে সেটা শুধু হিসাব করে, আর আমি এখন কত দূরে আছি সেই হিসাবটা করে তারা আদিবেগ, ওই সফটওয়্যারের কাজ হচ্ছে আদিবেগ হিসেব করে ফেলা, সরি হিসেব করে ফেলা। তখন ওই স্পিডে গিয়ে তখন সে ছেড়ে দেয়, যার গোলাটা এসে সুন্দর মতো করে লক্ষ্যবস্তুকে হিট করলে তারা তাকে ই করতে পারে। এরকম অনেক ম্যাথমেটিক্স থাকবে, আমরা হচ্ছে এগুলো খুব মনোযোগ দিয়ে করবো। তোমাদের আমি যে পিডিএফটা শেয়ার করেছি, এই যে লেকচারটা দিয়েছি আজকে, এই পিডিএফ এর উপর ভিত্তি করে আমি হচ্ছে পিডিএফটা দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে, হোমওয়ার্ক গুলো করে ফেলবে। আর আচ্ছা স্যার টেকনিক্যালি পিডিএফ এ তো মাত্র 4টা পেজ আসছে, আর 3টা না 4টা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না স্যার, ওই দেখেছো? সামথিং ওয়েন্ট রং লেখা এরকম আসে। আচ্ছা আমি জি স্যার, আরেকবার চেক দেখছি। আচ্ছা আমি আরেকবার জি চেক স্যার। করে দিব না। টেকনিক্যালি এরর আজকে হয়তো বা কেন হচ্ছে বোঝা যাচ্ছে না। আজকে বেসিক্যালি কারেন্ট নাই সকাল থেকে, তো এই কারণে তোমাদের মধ্যে একজনকে বলেছি সে যাতে রেকর্ড করে দাও। তোমরা কি জানি নাম, মিরাজুল ইসলাম, তাই না? তো মিরাজুল ইসলামকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমাদেরকে সহযোগিতা করেছো। তাহলে তুমি হচ্ছে আমাকে ক্লাস শেষে আমাকে একটা নক করো, মিরাজুল ইসলাম। তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা যারা কষ্ট করে আজকে ক্লাসে পার্টিসিপেট। স্যার হঠাৎ করে ম্যাথ যদি সমস্যা হয় তখন কি আপনাকে ফোনে কল দিব নাকি মেসেঞ্জারে নক করলেই হবে? যদি আমি ফ্রি থাকি তাহলে হয়তো বা তোমাকে সমাধান করে দিতে পারবো। দেখা যায় ক্লাস নিতে হয়, ব্যস্ত থাকি তখন, জি বা স্যার। অন্যান্য বা ব্যাচের ক্লাস নিতেছি বা পরীক্ষা নিতেছি, তখন দেখা যায় ফ্রি যখন হবে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাকে সমাধান। আচ্ছা স্যার। প্রবলেম গুলো দিয়ে রাখো বা নক আচ্ছা। করো, তখন আমি চেষ্টা জি করবো সমাধান দেওয়ার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তোমার আজকে ক্লাসটা এখানে শেষ করি, তোমরা সবাই ভালো থেকো, কেমন? জি স্যার। আর মিরাজ তুমি আসসালামু আলাইকুম।